আমাদের প্রেমের কথা চ্যানেলটির সকল প্রকারের পাঠ গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। গম্ভীর কণ্ঠে আশরাফ সচকিত হয় বারান্দার দরজায় দাঁড়িয়ে থাকা দর্পণের দিকে। কপি হাতে দর্পণ মুখ বিকৃতি করে তাকিয়ে আছে আশরাফের অদ্ভুত কথা শুনে। এতক্ষণ আগেও করা পর্যবেক্ষণ করছিল আশরাফের। আধপুরো এই লোকের এহেন আচরণ মানতে তার খানিক কষ্ট হচ্ছে। দর্পণকে দেখতেই আশরাফ টি শার্ট ঠিকঠাক করে গলা খাকার দিয়ে উঠল। দর্পণের প্রশ্ন অগ্রাহ্য করে উৎসুক কণ্ঠে বলল, দেখেছেন, ও চিনেছে আমায়। আমাকে ছাড়া একটু ভালো নেই। ওকে আমি নিয়ে যাই। অবলা পাখি একটা, যার কাছে ভালো থাকে তার কাছেই থাকা উচিত। এখানে পিছনের দুশ্মনী টানা ঠিক না। আজকাল মনুষ্যত্ববোধ কোথায় যেন হারিয়ে গিয়েছে। কারো মধ্যে বিন্দুমাত্র দেখা মেলে না। আপনি চাইলে আমি টাকাও দেব, যত টাকা আপনি চান। আশরাফের দৃষ্টি তখনও উৎসুক দর্পণের জবাবে আশায়। দর্পণ কপাল কুঁচকে নির্তুর থমথমে মুখে এক কাপ কফি এগিয়ে দেয় আশরাফের দিকে। হাতে থাকা একটা কলা লিলির খাঁচার ভেতর ঢুকিয়ে দিতে দিতে গম্ভীর গলায় বলল, দুঃখিত, লিলিকে বেঁচে আমার ঘর সংসার চালাতে হবে, এত দারিদ্রতা আমার এখনো আসেনি। আসলে আপনার কথা ভেবে দেখব। আর একটা কথা, লিলি আমার ফ্যামিলি মেম্বার, আমার অংশ। লিলি আর আমি ছাড়া ঘরে কেউ থাকে না। লিলি না থাকলে আমার ঘর জনমানবহীন হয়ে পড়ে। তাই ওকে ওই বাড়িতে নেওয়ার চিন্তা আর কখনো মাথায় আনবেন না। লিলির ক্ষেত্রে দর্পণ সিয়াসের সাথে কোনো আপোষ করতে নারাজ। সেখানে আশরাফ তো নিছকই দূর চায়। আশরাফ দাঁতে দাঁত চেপে সহ্য করে নেয় দর্পণের বিদ্রোপাত্মক কথা। শেষ পর্যন্ত এই তারা মেজরের কাছে তাকে হাত পাততে হচ্ছে। কোথায় নামিয়েছে তাকে এই বেয়াদব মহিলা? লিলির দিকে রোষাগ্নি দৃষ্টি নিক্ষেপ করতে ভুলল না সে। অরুণোদয়ের সদ্য আলোকছোটা কেবল বারান্দা জুড়ে লুটুপুটি খেতে শুরু করেছে। বাকি কিছুটা সময় নীরবেই কফি পান করলো দুজনে। একদম নির্বাক। আশরাফ জানে নীরবতা ভেঙে আশরাফ গম্ভীর মুখে শুধায়, শিয়ার সাথে কি হয়েছে? হওয়ার মতো কিছু তো নেই আর। দর্পণের শীতল কণ্ঠস্বর, তবে ভেতর যে চাপা ক্ষোভ তা ছিল তা যেন স্পষ্ট আশরাফের কাছে। দুজনের মাঝে ভুল বোঝাবুঝি চলছে সেটা বুঝতে পেরেই আশরাফ নিজের শক্ত খোলস থেকে বের হয়। দিন শেষে সত্য এটাই, তার কাছে যে পৃথিবীর সব থেকে প্রিয় কিছু থাকলে সেটা হচ্ছে ভাগ্নির হাসিমুখ। দুলায়ের ভাইয়ের ভেতরে লালন করা ভয়কে সে শ্রদ্ধা করে, কিন্তু মানতে পারছে না আপার সাথে যে ঘটনা ঘটেছে সেটা যে সিয়ার সাথেও ঘটবে এটা ভাবা নিতান্তই বোকামি। তার যথেষ্ট সিয়ার সেফটির জন্য। ভুল বোঝাবুঝি কমাতেই দর্পণের দুর্বোধ্য মুখটির দিকে দৃষ্টি রেখে বলল, শিয়া নিজের ইচ্ছায় বিয়েতে রাজি হয়নি। দুলাভাই ওকে জোর করেছে রাজি হতে। শি ইজ গেটিং ম্যারিড। সে কোনো বাচ্চা নয় যে তাকে জোর করে বিয়ে দেয়া যাবে। আপনার আমার দৃষ্টিতে সে হয়তো বাচ্চা নয়, কিন্তু তার বাবার দৃষ্টিতে সে সদ্য জন্মানো সেই ছোট্ট বাচ্চাই। সন্তানের সুরক্ষার্থে একটা বাবার যতটা নিচে নামতে হয় সে নামতে রাজি, তেমনি সন্তানও এক প্রকার বাধ্য হয় বাবার কাছে আত্মসমর্পণ করতে। যেদিন বাবা হবেন সেদিন বুঝবেন। শিয়ার ক্ষেত্রে ঠিক এমনই কিছু হয়েছে। দুলাভাই ওকে ইমোশনালি ব্ল্যাকমেইল করেছে। কিসের জন্য? এমন কিছুর জন্য যার কোনো ভবিতব্য নেই। আই এম সরি টু সে মিস্টার আশরাফ, বাট আপনার দুলা ভাইয়ের ভয় তার ভ্রম। তার জীবনে যেটা ঘটেছে সেটা যে তার মেয়ের জীবনেও ঘটবে এমনটা ভাবা কি হাস্যকর নয়? আর আপনারা সকলে তার ভয়টাকে প্রশ্রয় দিচ্ছেন গোড়া থেকে উপড়ে না ফেলে। দর্পণ শক্ত কণ্ঠে বলল। আশরাফ সহমত হলেও প্রকাশ করার অবকাশ পেল না। চোখের পলকেই পরিস্থিতি যেন কেমন উলটপালট হয়ে গিয়েছে। এর শেষ কি হবে সে জানে না। দুদিন পরে সিয়ার বিয়ে। নিঃসন্দেহে উমায়ের সিয়ার জন্য বেস্ট, কিন্তু বেটা যে এই মানুষটা সবসময় বেস্টটা আমাদের জীবনে সুখ আনতে পারে না যতটা বেটার আনে। এখন শুধু সৃষ্টিকর্তা এবং পরিস্থিতির উপর ভরসা করা ছাড়া আর কোনো উপায় নেই। তার প্রার্থনা শুধু এতটুকুই, সিয়াসা এবং সিয়াসার হাসি দুটোই সহি সালামত থাকুক, তাহলেই তার পৃথিবী সুন্দর। ফজরের নামাজ পড়ে সিয়াসা আজ আর ঘুমায়নি। মায়ের কাছে গিয়েছিল, উগ্রভাবে বাড়ন্ত ঘাসগুলোকে সমান করে কেটে দিয়েছে আর মায়ের সাথে গল্প করেছে, জানিয়েছে ভেতরে জমে থাকা আক্ষেপগুলোকে। মূর্তি উলটপালট হয়ে যাওয়া জীবনের তিক্ত এই মুহূর্তগুলো থেকে সে কীভাবে বের হবে? তার গতরে যে এখনও লোকটির সুবাস বয়ে চলে। নাসারন্ধের কামনীয় সুগন্ধটি একমাত্র ওই ব্যক্তির। তার কাছে ভালোবাসা জীবনের অর্থই তো মেজর দর্পণ এহসান। তবে আজ তাদের মাঝে এত দূরত্ব কেন? লোকটি কি তাকে মনে পড়ে না? ছুটে আসে না কেন? তাকে নিজে করে পেতে চাওয়ার একটু আগ্রহ
কেন নেই লোকটার মাঝে? একটা মানুষ তখন সবচেয়ে বেশি বিশেষ অনুভব করে যখন তার ভালোবাসার মানুষটি তাকে পাওয়ার জন্য দুনিয়ার এপাশ থেকে ওপাশ করে দেয়। তাতে যদি উপসংহার বিচ্ছেদ হয়, কোনো আক্ষেপ থাকবে না, লোকটা তো তাকে পাওয়ার জন্য লড়েছে। সেই অনুভূতিটুকু আগলেও অন্তত বাকি জীবনটা কাটিয়ে দিতে পারবে। কিন্তু দর্পণ, তার মধ্যে কেন এমন কিছু নেই? মায়ের কাছে এক বুক আক্ষেপ জানিয়ে এসেছে, তবুও যেন বুকটার ভার কমল না, বরং বেড়ে গেল। কবরস্থানের ঘাসের উপর হাঁটতে থাকা সাদা খরগোশটি দেখে এটা যে লোকটা দেওয়া প্রথম উপহার ছিল, তাকে একবার বর এনে দিয়েছিল সে। এখন সে 4টি সন্তানের মা, আশ্রমেই থাকে। আশ্রমের মাঠটি তাদের প্রিয়। কত বাচ্চারা তাদের সাথে খেলে, আদর করে। তারাও যে লোকটির সাথে এমন একটা মিষ্টি পরিবারের স্বপ্ন ছিল, কাউকে বলতে দেবে না। তার দর্পণ অনাথ, পরিবারহীন। আজ যেন সব স্বপ্নই স্বপ্ন রয়ে গেল। আর মাত্র মাঝে 2টো দিন, তারপরে চিরতরে এই সিয়াসা মরে যাবে। কারণ এই সিয়াসার জীবন্ত দর্পণ। দর্পণই যদি তার জীবনে না থাকে, তবে সিয়াসা থাকবে কি করে? অলস অবসন্ন দেহ টেনে হেসে রান্নাঘরে নিয়ে গেল। রান্নাঘরে যেতে দেখা মিলে মিন্ময়ী উদ্বিগ্ন চেহারা মলিনতায় ছেয়ে আছে। সে খানিক চিন্তিত লোচনে এগিয়ে যায়। মণিকে দেখতেই মিন্ময়ীর দৃষ্টি খানিক চঞ্চল হয়। সিয়াসা তার মাথায় হাত বুলিয়ে চিন্তিত কণ্ঠে শুধায়, কি হলো, মুখের এই অবস্থা কেন? সকাল সকাল উঠেই রান্নাঘরে চলে আসো। শরীরের অবস্থা কি করেছো মৃন্ময়ী? তোমায় কিছু বলার ছিল মনি। হ্যাঁ বলো। তা আবার এমন ঘটা করে বলার কি আছে? চেহারা এত ইতস্ততা কেন মৃন্ময়ী? মনির কাছে বলতে এত সংকোচ? মিন্ময়ী আড়ষ্টতার সহিত খুলে বসে সব কিছু। সিয়াসা অবাক হয়ে গেল মিন্ময়ীর কথায়। থমথমে মুখে ধমকে উঠল মেয়েটিকে। বোকা মেয়ে, এই কথা তুমি আমায় এখন বলছো? তাও আবার এমন মিনমিন করে। মৃন্ময়ী, কোন দুনিয়ায় বাস করছো? আমায় না বলতে পারো, কিন্তু মামুকে জানাতে। তবু এমন গুরুত্বপূর্ণ কথা চেপে রাখা তোমার উচিত হয়নি। মিন্ময়ী ভয়ত দৃষ্টিতে তাকায় মনির দিকে। 2 মাস যাবৎ তার পিরিয়ড হচ্ছে না। গতকাল খাবার খেতে গিয়ে পেট উগড়ে সব বের হয়ে আসে, তাই আজ বাধ্য হয়ে সিয়াসার কাছে এসেছে। সে তো ডাক্তার, তার কি হয়েছে বুঝবে। এ কথা ওই ষাঁড়গরুকে বলে উল্টো খ্যাক দিয়ে উঠবে তার উপর। সে খাওয়া দাওয়া করে না, এর জন্যই এসব হচ্ছে, এটাই তার মূল বক্তব্য হবে। সিয়াসা চঞ্চল পায়ে নিজের ঘরে গেল। মেডিসিনের বক্সগুলোর মাঝে কাঙ্ক্ষিত জিনিস খুঁজলেও পেল না। সে কাউকে কিছু বলল না। একটু বেলা করতে সে মিন্ময়ীকে নিয়ে হাসপাতালে চলে যায়। মিন্ময়ী ভয়ার্ত কণ্ঠে কয়েকবার জিজ্ঞাসা করছে মনিকে, তার কি কোনো বড় অসুখ হয়েছে? প্রেক্ষিতে সিয়াসা নিরুত্তর ছিল, কিছুই বলেনি। এক বুক নিরাশা নিয়েই সিয়াসার কথা মতো সব টেস্ট করানো হয়। রিপোর্ট হাতে সিয়াসা থমথমে মুখে মিন্ময়ীর কাছে আসে। মিন্ময়ী বার কয়েকবার প্রশ্ন করে কি হয়েছে। পরিপ্রেক্ষিতে মেয়েটির অশ্রুসিক্ত নয়ন থেকে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়ে। মিন্ময়ী খুব বেশি অবাক হয় না। ইদানিং প্রায়শই মনির চোখে পানি দেখা যায়। সিয়াসার অশ্রুসিক্ত চোখ দুটো হাসি মুখে মুছে ফেলে। মিন্ময়ীর হাত দুটো নিজের হাতের মাঝে নিয়ে নেয়, তাতে আলটো ঠোঁট ছুঁয়ে দিয়ে কৃতজ্ঞতার সাথে বলে, ধন্যবাদ পিচ্চি মেয়ে, আমাদের জীবনে আসার জন্য। 3 বুড়োর সাথে থেকে থেকে বোরিং লাইফ লিড করতে করতে ক্লান্ত হয়ে পড়েছিলাম। ধন্যবাদ আমার পরিবারটা পূর্ণ করে দেওয়ার জন্য। কতদিন হলো ঘরটা ঝিমিয়ে আছে, একটু আনন্দের ছোঁয়া নেই, চারিদিকে শুধু বিষাদ। এবার যেন আমাদের বোরিং লাইফ মজাদার হয়ে উঠেছে। এখন আর 3 বুড়ো শুয়ে বসে দিন কাটাতে পারবে না, ছোট ছোট পা দুটোর পেছনে দৌড়তে হবে। মিন্ময়ীর বুঝতে বাকি থাকে না সিয়াসার কথার মানে। উল্লাস ভয়ে দুটোই জেগে বসল বদনে, প্রতিক্রিয়া দেখাতে ভুলে গেল। আনমনে হাতটি ঠেকেছে সমতল উদরে। মনে চলছে শুধু এখানে তাদের ছোট্ট একটা অংশ রয়েছে, আর মাথায় চলছে শুধু এই খ্যাপাসার গরু, তাকে হাতের কাছে পেলে খেয়ে ফেলবে। দুপুর 2টো। আশাপ বিষণ্ণ উদাস মনে ঘরে ঢুকে কি হতো লিলিকে দিলে। ওখানে কোনো মানুষ নেই, একা থাকার চেয়ে তার কাছে থাকলে অন্তত কোম্পানি তো পেত। ঝগড়াটা মহিলা ঝগড়া করার মানুষ পেত, আরও কিছু নতুন নতুন খারাপ কথা শিখাতে পারত। ঢুকতেই বসে ঘরে বাবার দেখা পেল। সদ্যই বাহির থেকে এসেছে সেও। আশা ডাইনিং টেবিলে হেঁটে গেল। এক গ্লাস পানি ঢালতেই টেবিলের উপর রাখা মিষ্টির দিকে চোখ যায়। টেবিলে অর্ধেকটা মিষ্টির প্যাকেট ভরিয়ে রেখেছে। সে ভুরু কুঁচকে বাবার উদ্দেশ্যে শুধায়, ঘরে তো মিষ্টির অভাব নেই, শিয়ার বিয়ের মিষ্টি তো পরশু আসবে, তাহলে এত মিষ্টি এত তাড়াতাড়ি কেন আনলে?
এগুলো শিয়ার বিয়ের জন্য নয়, বাইরের মানুষকে দেওয়ার জন্য। তবে তোমার বিয়ের জন্য বিয়ে করেছো তুমি? বাবার কথা শেষ করতে না দিয়ে আশরাফ ব্যগ্র কণ্ঠে শুধায়। আশফাক আহমেদ কটমট করে তাকালো ছেলের দিকে, চিবিয়ে চিবিয়ে বলল, অসভ্য হয়েছে দিন দিন সাইফের সাথে থাকতে থাকতে। কেয়ারলেস এবং দায়িত্বজ্ঞানহীন। স্ত্রী যে অসুস্থ তার দিকেও তো একটু খেয়াল থাকে না? মেয়েটার কি অসুস্থ হয়েছে, শরীরের খেয়াল আছে তোমার? বাবা হচ্ছে তার খেয়ালও তো নেই। আশফাক আহমেদের আগে গজগজ করে উঠল। গিন্নি বলে গিয়েছে আশরাফ নাকি মিন্ময়ের শরীর দিকে কোনো খেয়াল রাখে না, শুধু ধমকায়। আশা যখন প্রথমবার অন্তঃসত্ত্বা হয় তখন সাইফও এমন দায়িত্বজ্ঞানহীন কেয়ারলেসের পরিচয় দিয়েছিল। তার সাথে আধা ঘন্টা যাবৎ তর্ক করেছিল সে মিথ্যা কথা বলছে। আশা গর্ভবতী হতেই পারে না, সাইফের বক্তব্য এটাই ছিল। আশা ভার্সিটিতে অসুস্থ হয়ে পড়েছিল। কর্তৃপক্ষ তাকে ফোন করে সে মেয়ের কাছে ছুটে গিয়েছিল, একেবারে চেক আপ করিয়ে বাসায় এনেছিল। সত্য জানার পর সাইফ 3 দিন পর্যন্ত মুখ লুকিয়েছিল শ্বশুরের থেকে। আশা পানি হাতে পিটপিট করে তাকিয়ে আছে। শেষের কথাটা যে তার মাথার ওপর থেকে গিয়েছে। সে অপ্রস্তুত এদিক ওদিক তাকাতে লাগলো, দেহ জুড়ে অদ্ভুত উত্তেজনা। সে জানে এটা মিথ্যে কথা, এমনটা হতে পারে না। বাবার শব্দটা এত সহজ নাকি? এর পেছনে রয়েছে কঠোর পরিশ্রম, যার একরত্তি পরিশ্রমও সে করেনি। তবে এটা তো অসম্ভব। পুনরায় কপাল কুঁচকে বলল, বয়সের সাথে সাথে মাথাটাও গিয়েছে নাকি? ম্যানারলেস ছেলে, আমার সামনে থেকে সরো। তোমাদের থেকে গিন্নি আরো দায়িত্ববান। ওইটুকু মেয়ের কাছ থেকে শেখো কিছু। কোন মুখে আবার কথা বলো, হ্যাঁ? লজ্জা করে না? আশফাক আহমেদ রাগান্বিত স্বরে পড়ল। আশরাফ এবার বিচলিত হয়। বাবার দৃষ্টি এবং কথা এড়িয়ে এদিক ওদিক দৃষ্টি ফেলে। সকলে কোথায়? করিডোর থেকে মিনি হেলে দুলে বের হচ্ছে। সে এগিয়ে যায় মিনির কাছে। এই মিনি, তোর মামি কই? মিনির মুখ থমথমে ধারণ করলো। বিগত বহুদিন যাবৎ সে ঘরের এই 3 বুড়োর সাথে কথা বলে না, দূরত্ব বজায় রেখে চলে। এর কারণ হলো তারা জোর করে আপাকে বিয়ে দিচ্ছে। প্রতি রাতে আপা যে কান্না করে তার প্রত্যক্ষ সাক্ষী সে। আপা ভাবে সে ঘুমোচ্ছে, কিন্তু সে ঘুমায় না। সেই ক্ষোভ থেকে এদের এখন মিনি সহ্য হয় না। হাতের গামছা চুল থেকে নামিয়ে ঝামটা মেরে বলল, আমি জানি না, আপনি নিজে খুঁজে নেন। আশরাফ হতভম্ব হয়ে গেল ওর ঝামটে খেয়ে। কিছু বলতে যাবে তার আগেই মিনি সশব্দে নিজের ঘরে দরজা লাগিয়ে দিয়েছে। সে দাঁত কিরমির করে উঠল, বিড়বিড় করে বলল, সব কটার তেজ বেড়েছে। ওদিকে ওই বেয়াদব মহিলা, আর এখানে এই ঢঙ্গির। এখন দেখা বাকি ওই ইঁদুর সেনা কি শুরু করেছে। সে সারা বাড়ি নজর ঘোরাতে ঘোরাতে নিজের ঘরে গেল। বাথরুম থেকে পানির আওয়াজ আসছে, তার মানে ইঁদুরছানা এখানে। তবে ভেতরকার উত্তেজনা যেন চাপিয়ে রাখার মতো নাই। বাবা কি বলল তার সত্যতা যাচাই না করে যেন বিশ্বাস করা দুষ্কার। বাথরুমে দরজা নক করতে যাবে, তখনই চোখ যায় বিছানার পাশে ছোট্ট টেবিলটার উপর রাখা মেডিকেল ফাইলের উপর। আশরাফের উত্তেজনা যেন এবার বাঁধ ভাঙে। একবার চঞ্চল দৃষ্টি বাথরুমে বদ্ধ দরজার দিকে নিক্ষেপ করে। তরস্ত্র পায়ে এগিয়ে কাগজটি হাতে নিল। মিন্ময়ীর প্রেগনেন্সি রিপোর্ট। 10 সপ্তাহের অন্তঃসত্ত্বা মিন্ময়ী। মস্তিষ্ক শূন্য হয়ে পড়ল তার। লাগাতার কয়েকবার রিপোর্টটির আদ্যপ্রান্ত পড়ল, তবুও মানতে নারাজ সে বাবা হচ্ছে। বিছানায় ঘেঁষে তোয়ালে হাতে মিন্ময়ী জড়সড় হয়ে ভীত সন্ত্রস্ত চিত্রে দাঁড়িয়ে আছে। সম্মুখে আশরাফ ক্রুদ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। ঠিক পঞ্চমবারের মতো ঠান্ডা গলায় আবারও প্রশ্ন করল, এসব কি করে হলো? জানি না। খবরদার মিনময়ী, আমার সাথে উল্টাপাল্টা কথা বলার চেষ্টাও করবে না। সেদিন সকালে আমি তোমায় একটা ওষুধ দিয়েছিলাম, খেয়েছিলে? সত্যি কথা বলবে, নয়তো মুখ ভেঙে দেব। মিন্ময়ীর মনে পড়ে সেদিনকার কথা। আশরাফ সকাল সকাল তার হাতে একটা ওষুধ দিয়ে তারা কণ্ঠে খোঁচা দিয়ে বলেছিল, ওটা তাড়াতাড়ি খাও, নয়তো তোমায় খুঁজে পাওয়া যাবে না। আশরাফের খোঁচা মারা কথায় সে রাগ দেখিয়ে ওষুধটা খায়নি, ছুঁড়ে ফেলে দিয়েছিল। প্রমাণ করতে চেয়েছিল ওটা না খেয়ে সে ঠিক থাকবে। অতটা দুর্বল সে নয় যতটা আশরাফ ভাবে, আর কথায় কথায় তাকে খোঁচা দেয়। কি হলো বলছো না কেন? আশরাফ ধমকে উঠল। মিন্ময়ী ফ্যাস ফ্যাস করে কেঁদে উঠল। ধীরে গতিতে বামে ডানে মাথা না নেড়ে না জানায়। আশরাফ যেন এবার রাগে ফেটে পড়ল। তেসে উগ্রচিত্তে মেয়েটির কুনুই টেনে নিজের কাছে নিয়ে আসে। হিসিসি বলে, তুমি কি বোকা নাকি বোকা সাজার ভান করো? হ্যাঁ, একটা 22 বছরের মেয়েকে কি এখনো এইসব জিনিস হাতে কলমে বুঝিয়ে বলতে হবে? বাতাসে বড় হয়েছ, পড়াশোনা কি আদৌ কিছু করেছিলে? তোমার কি মনে হয় আমি সবসময় তোমার সাথে ফাজলামো করি? আমি কি ওষুধ নিয়ে ফাজলামো করব? তোমার কি উচিত ছিল না আমার কথা শোনো?
আমি তো এতদূর বুঝিনি। হ্যাঁ, ওটাই পারবে শুধু। নিজের তো কোনো বুঝ নেই, অন্য কেউ বোঝাতে আসলেও বুঝবে না। পারো শুধু বোকামি করে আমার মেজাজ খারাপ করতে। আশরাফ রাগান্বিত গলায় চেঁচিয়ে উঠল। মিনময়ী কান্নারত অসহায় কণ্ঠে বলল, আপনি এমন করছেন কেন? আমি মানছি আমি ভুল করেছি, আমি বুঝতে পারিনি। আর তাছাড়া যার আসার সে আসবে, এখানে আমাদের কোনো হাত নেই। কে বলেছে হাত নেই? তুমি যদি ওই দিন ওষুধটা খেতে, তাহলে তো আর এই দিন দেখতে হতো না। নিজের শরীর দেখেছো? ফু দিলেই উড়ে যাবে। চোখ গর্তের ভিতর ঢুকে গেছে, শরীরের হাড় সব গোনা যায়। 80/70 বিপি। এই শরীরে একটা বেবি ক্যারি করবে তুমি? মাতৃত্বকালীন অসুস্থতা সহ্য করতে পারবে তুমি? মা হওয়া এতটা সহজ নয় যে বললাম আর হয়ে গেলাম। তুমি জানো প্রসব বেদনা কতটা ভয়ানক? একজন স্বাভাবিক মানুষ 45 ইউনিটের বেশি ব্যথা সহ্য করতে পারে না। সেখানে একটা গর্ভবতী মহিলাকে প্রসব বেদনার সময় 57+ ইউনিট ব্যথা সহ্য করতে হয়। যে ব্যথা একসাথে শরীরের 20টি হাড় ভাঙার সমান। সেই ব্যথা তুমি সহ্য করতে পারবে এই 45 কেজি ওজনের এই দেহে নিয়ে? রাগে আশরাফ রীতিমতো কাঁপছে। মিনময়ী ফুপিয়ে কাঁদছে। আশরাফের চিৎকার চেঁচামেচিতে চোখ তুলে তাকায় রাগান্বিত ওই মুখটির দিকে। কান্নারত গলায় তেজ দেখিয়ে বলে, তো এখন কি করব? মেরে ফেলবো যে আসছে তাকে? আশরাফ থমকে গেল। জল শক্ত করে ঠোঁটে ঠোঁট চেপে ক্রুদ্ধ দৃষ্টিতে ক্ষণকাল তাকিয়ে থাকে কান্নারত মুখশ্রীটির দিকে। কোনো প্রকার প্রত্যুত্তর না করে এক প্রকার ছুঁড়ে ফেলে দিল আঁকড়ে ধরা তনি। মিনময়ী ধাক্কা সামলাতে না পেরে বিছানায় পড়ে যায়। আশরাফ সশব্দে টি টেবিলে লাথি মেরে ঘর থেকে বের হয়ে যায়। আর সদ্য মা হওয়ার মিষ্টি অনুভূতি অনুভব করতে পারা মেয়েটি হাঁটু আঁকড়ে শব্দ করে কাঁদতে লাগলো। মনে মনে ঠিক করে আশরাফ যদি বাচ্চাটাকে রাখতে না চায়, তবে সে চলে যাবে এই ঘর থেকে, অনেক দূরে চলে যাবে, আর কখনো আসবে না। একটা মেয়ে হিসেবে সে দুর্বল হলেও মা হিসেবে সে অনেক শক্তিশালী। তার বাচ্চাটাকে পৃথিবীতে আনার জন্য হাড়ভাঙ্গা ওই প্রসব বেদনাও সে হাসি হাসি সহ্য করে নেবে। তবু তার বাচ্চাকে সে পৃথিবীর আলো দেখাবে। বাকি দিনটুকু কেউ কারোর সাথে কথা বলল না আশরাফ মিনময়ী। এদিকে সাইপুরো ক্যান্টনমেন্টে মিষ্টি বিতরণ করেছে। তাদের ঘরে নতুন সদস্য আসার সুসংবাদে সন্ধ্যায় মিনময়ীর বাড়িতে গাড়ি পাঠিয়েছে, তাদের সকলকে এই বাড়িতে নিয়ে এসেছে। পুরোটা সন্ধ্যা খুব হই হুল্লোড়ে আনন্দে কাটিয়েছে সকলে। সিয়াসা হাসপাতাল থেকে আসার সময় মিনময়ীর জন্য পছন্দনীয় খাবার কিনে এনেছে। আশরাফকে কাছে বসিয়ে বুঝিয়েছে কিভাবে মিনময়ী খেয়াল রাখতে হবে। একটু আর দু বকেও দিয়েছে সে কেন এতটা কেয়ারলেস। মেয়েটা এতদিন ধরে অসুস্থ, অথচ সে একটু টের পায়নি। আশরাফ পুরোটা সময় থমথমে মুখে ভাগ্নির কথা শুনেছে, হ্যাঁতে হ্যাঁ মিলিয়েছে। মিনময়ী বারবার পর্যবেক্ষণ করছিল আশরাফকে, আর ততবারই তার ভেতরটা ভেঙে আসছিল। লোকটার মধ্যে কি একটুও পাপা হওয়ার অনুভূতি কাজ করছে না? এমন পুরুষ রয়েছে? একটুও হাসি দেখা যায়নি আশরাফের মুখে সেই থেকে। এমনকি কারোর সাথে ঠিক করে কথা বলেনি। মিনময়ী বুঝতে পারল আশরাফ কোনো ক্রমে বাচ্চা চায় না। রাত একটা, অন্ধকার ঘরে মিনময়ী একা শুয়ে আছে। আশরাফ আসেনি ঘরে ঘুমাতে। ঠোঁট কামড়ে কান্না আটকালো মিনময়ী। আলগোছে ওদের হাত থেকে ফ্যাস ফ্যাসে গলায় বলল, তোর কোনো বাবার দরকার নেই, তোর মাই যথেষ্ট তোর জন্য। তোকে সুস্থ সবল পৃথিবীতে আনবো আর বড় করব। কোনো বাবা নেই তোর। তন্মধ্যেই দরজা আটকানোর শব্দে মিনময়ী সচকিত হয়। চোখ মুছে চুপচাপ বিছানার কিনারা ঘেঁষে জড়সড় হয়ে শুয়ে থাকে। আশরাফের দিকে একটুত্তি মনোযোগও দিল না। ঘুমানোর প্রয়াস করলো, তবে ঘুম চোখে ভর করার সুযোগই পেল না। বলিষ্ঠ দুটো হাত হ্যাংলা পাতলা দেহটি পেঁচিয়ে নিজের কাছে নিয়ে নিল। মিনময়ী রাগে ফেটে পড়ল আশরাফের এমন আচরণে। নিজের সর্বোচ্চ শক্তি খাটিয়ে ছোটার চেষ্টা করলো আশরাফের বাঁধন থেকে, কিন্তু অনেক চেষ্টার পরও পারল না পৌশালী ওই শক্তির কাছে। না পেরে রাগে কান্না করে দিল। ছাড়ুন আমায়, ধরবেন না। যার কাছে আমার সন্তানের স্বীকৃতি নেই, তার ধারে কাছে আমি ঘেঁষবো না। দূরে সরুন, আমি কালকে ঘর ছেড়ে চলে যাব, থাকবো না এখানে। অনবরত আশরাফের বুকে আঘাত করতে করতে বলল মিনময়ী। আশরাফ নিরুত্তর শক্ত করে জড়িয়ে ধরে কান্নারত হেসকি তলা দেহটিকে। কিছুটা সময় শব্দ করে কাঁদতে কাঁদতে মিনময়ী নিঃশব্দে কাঁদতে লাগলো। পেছন থেকে ঘাড়ে মুখ ডুবিয়ে থাকা ব্যক্তিটি তখন সযত্নে ঘাড়ে লেপটে থাকা চুলগুলো গুছিয়ে দিতে দিতে মিহি স্বরে বলল, আমার বাবা হওয়ার অনেক ইচ্ছে মিনময়। ছোট ছোট হাত পাগুলো আমার বুকের উপর ছড়িয়ে ছিটিয়ে থাকবে, আদো আদো কণ্ঠে পাপা পাপা বলে ডাকবে। দুলোভাইকে কত বাচ্চারা পাপা বলে ডাকে, তখন আমার খুব আফসোস হয়।
আমাকে পাপা বলে ডাকার কেউ নেই। মাঝে মাঝে ইচ্ছে হতো তোমায় বলবো, কিন্তু তোমার শারীরিক কন্ডিশন থেকে সাহস হয়ে উঠতো না। আবার ভয়ও হতো, আমি তো বুড়ো হয়ে যাচ্ছি। আমার যদি কখনো বাচ্চা না হয়, তবে আমি যদি মরে যাই, আর তো বাবা হওয়া হবে না। কিন্তু কখনো সাহস হয়ে উঠতো না তোমাকে বলার। এতটুকু বলে আশরাফ থামে। মিনময়ী স্তম্ভিত হয়ে যায় আশরাফের কথায়। তার স্তম্ভিত চিত্তে নড়েচড়ে উঠল, শাড়ি চাপিয়ে উন্মুক্ত উদরে পুরুষালী হাতের বিচরণে নিঃশ্বাস ঘন হয়ে আসে। সেটা যায় বলিষ্ঠ বুকটাই। পুনরায় সে মিহি আওয়াজ শব্দ তুলল নিস্তব্ধ ঘরটিতে। এক বুক আকাঙ্ক্ষা নিয়ে আশা বাচ্চাদের মতো অনুনয় করে বলে, মৃন্ময়ী, আমি তোমাকে অনেক খেয়াল রাখবো, কোনো কষ্ট হতে দেব না, একটুও ধমক দেব না, রাগ দেখাবো না, অনেক ভালোবাসবো। হাড়ভাঙা ওই প্রসব বেদনাও সহ্য করতে দেব না। তার আগেই সি সেকশন করিয়ে বাবুকে বের করে নিয়ে আসবো, বুঝেছ? তবু ওকে মেরে ফেলার কথা মুখেও এনো না। আমার রুহু কেঁপে উঠেছিল তোমার মুখে কথা শুনে। নিজেকে সামলাতে পারছিলাম না আমার বাচ্চাটার মৃত্যুর কথা শুনে। মিনময়ী চোখ তুলে তাকায় আশরাফের দিকে। হঠাৎ করে সে আবার কেঁদে উঠল। আশরাফের উপর ঝাঁপিয়ে পড়ে তার গলা জড়িয়ে ধরল শক্ত করে। কাঁদতে কাঁদতে বলল, তাহলে দুপুরে অত বকলেন কেন? অত রাগ দেখালেন কেন? এই কথাগুলো তখন বলতে পারলেন না? বাবা হচ্ছেন শুনে কেউ অমন ব্যবহার করে? বাচ্চার থেকেও আমার কাছে তোমার সুস্থতা বেশি গুরুত্বপূর্ণ। আমি ভয় পেয়ে গিয়েছিলাম, ভেবেছিলাম তোমায় হারিয়ে ফেলবো। কিন্তু সে আমায় বুঝিয়ে বলেছে, তোমার থেকেও ছোট, রুগ্ন, দুর্বল দেহের মেয়েরা মা হয়, কিছু হয় না। আর তোমার তো আমরা সকলে খেয়াল রাখবো, কিছু হবে না, আমরা কেউ কিছু হতে দেব না। ওষ্ঠপুটে তৃপ্তির হাসি ফুটে ওঠে মিনময়ীর। আলগোছে পুরুষালী মুখটাই আলতো স্পর্শে ভরিয়ে তোলে, বলে, আমি ভেবেছিলাম আপনি বাবুকে চান না। 100 বার চাই, বাবুকে চাই, বাবুর মাকেও চাই। ধন্যবাদ ইঁদুর ছানা, এই বুড়ো রকচাটা হুলো বিড়ালের সাথে মানিয়ে নেওয়ার জন্য। আমি জানি তুমি আমার থেকে বেটার কাউকে ডিজার্ভ করো। আশরাফকে সম্পূর্ণ কথা বলতে না দিয়ে মিনময়ী ব্যগ্র প্রতিবাদী কণ্ঠে নাকচ করে বলল, না না, আমি বেটার কাউকে চাই না। আমি আজন্ম এই বুড়ো রাগচোটা হুলো বেড়ালকেই চাই। আশরাফের ওষ্ঠপুটে প্রশান্তির হাসি ফুটে উঠল নেংটি ইঁদুর ছানার কথায়। রাতের ব্যবধানে চৌধুরী নিবাস সহ ক্যান্টনমেন্টের এক বিশাল পরিধির জায়গা সেজে উঠেছে রং বেরঙের আলোকসজ্জায়। ক্যান্টনমেন্টের কোনা কোনা জমজমাট হয়ে উঠেছে সিয়াসার বিয়ের খবরে। মেয়েটি যে সবার কাছে প্রিয়, সকলে হাতে হাতে যোগদান করেছে সাইফের সাথে। এর আমেজ সেনানিবাসের সকলের মাঝেও রয়েছে। সাইফ এখানে রয়েছে বহু বছর, সকলের সাথে তার সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক। ক্যান্টনমেন্টের কনভেনশন হলে বিয়ের সকল আয়োজন হচ্ছে। মিনময়ী অসুস্থ, মেয়ের নিজেরও একটা স্পেস দরকার, এইভাবেই সাইফ ঘরে কোনো প্রকার ঝামেলা করেনি। আশ্রমের বাচ্চারা অবাক কম উল্লাসিত বেশি। সিয়ার বিয়ে খুব মজা হবে। পুরো সপ্তাহটা আইসক্রিম পার্লার 24 ঘন্টা খোলা থাকবে। আশ্রমের 3 তলায় বাচ্চাদের গেম সাইট ও সবসময় খোলা থাকবে। পড়াশোনার কোনো চাপ নেই। এই আনন্দেই তারা খেইহারা। সিয়া দূরে চলে গেল কিনা গেল তাদের বিন্দুমাত্র ভ্রুক্ষেপ নেই। তাদের এত আনন্দ দেখে ন্যানিরা বলছে সিয়া চলে যাচ্ছে অন্য বাড়িতে, আর তাদের সাথে থাকবে না, খেলবে না, ঘুরতে নিয়ে যাবে না। পরিপ্রেক্ষিতে বাচ্চারা খিলখিলি হেসে উঠছে, হাসতে হাসতে হেলে দুলে বলছে, পচা সিস্টার, সিয়া আবার কোথায় যাবে? কোথাও যাবে না। তুমি কিছু জানো না, বোকা তুমি। বিয়ে হলে সবাই আনন্দ করে, খাওয়া দাওয়া করে, নাচানাচি করে, সাজুগুজু করে, কোথাও চলে যায় না। দেখোনি মামু বিয়ে করেছে, তখন আমরা কত আনন্দ করেছি। মামু কি কোথাও চলে গিয়েছে? সে তো আরও মিষ্টি মামুনি নিয়ে এসেছে। ন্যানির কথাই পাত্তা দেয়নি তারা। ন্যানিরা হতাশার নিঃশ্বাস ত্যাগ করে বাচ্চাদের অবুঝ কথায়। তবে তারা বিয়ের শব্দটির অর্থ বুঝতে পারছে, তাদের অবস্থা শোচনীয়। আশ্রমে 6 জন বাচ্চা, যারা 12 বছরের ঊর্ধ্বে। তাদের মধ্যে 2 জন ছেলে মিনির সাথে একই শ্রেণীতে পড়ে। সিয়াদ আর আইদিন, যারা সকাল থেকে সিয়াসের কাছে ঘাপটি মেরে বসে আছে। ঘুম থেকে উঠেই দুজনের ফোলানো মুখ দেখে সিয়াসা মলিন হাসে। কখনো বিছানায় গড়াগড়ি খাচ্ছে, কখনো তার ঘরে ঝুলানো কঙ্কাল নিয়ে নাড়াচাড়া করছে, তো কখনো সিয়াসার জামা কাপড় ধরে তার পিছু পিছু হাঁটছে আর মুখ ফুলিয়ে বলছে, বিয়ে কেন করছো সিয়া? বিয়ে করা কোন প্রয়োজন? আর আমরা কি এইভাবে ভালো নেই? তুমি কি আমাদের সাথে থাকতে চাও না? সকাল 8টা।
হাসপাতালের ব্যাগ গোছাতে থাকে সিয়াসা। পুনরায় একই প্রশ্নে বিরক্তি দৃষ্টি নিক্ষেপ করে আইদিনের দিকে। সিয়াসার বিরক্তি দৃষ্টি দেখতেই দুজনেই মুখ ফুলিয়ে দৃষ্টি এড়াতে শুরু করে। আইদিন অলস ভঙ্গিতে বিছানায় গড়াগড়ি শুরু করলো। সিহাত ঝুলন্ত কঙ্কালটির হাড় গুনতে লাগলো। সিয়াসা ডানে বামে মাথা নেড়ে ব্যাগটা রাখে। হাসপাতালে যাবে, আজকে ডিউটি করেই ছুটি। সেটি টেবিলের উপর রাখা 3টা চিকেন বানের প্লেট নিয়ে এগিয়ে যায় তাদের কাছে। মিলান কণ্ঠে তৃতীয়বারের মতো বলল, সিহাত, আইদু, এটা খেয়ে নাও। এত দেরি করো না, উঠেছো সেই কখন? না খেয়ে এখানে এসে বসে আছো কেন? তুমি চলে যাবে 2 দিন পর আমাকে ছেড়ে। মেয়েটির বদন খানিকটা কেঁপে উঠল ভারী কঠিন শব্দের বুনন বাক্যটিতে। তার নীর এবার অন্য কোথাও বাঁধতে হবেই, কারণ সে মেয়ে হয়ে জন্মেছে। মেয়েদের চিরকাল এক ঘরে থাকতে নেই, তাদের একদিন না একদিন অন্যের ঘরে যেতে হবে। তবে তার ক্ষেত্রে এত বিড়ম্বনা কেন? সে কি স্বাভাবিকভাবে নিয়ম অনুযায়ী বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছে, নাকি তাকে বাধ্য করা হচ্ছে? কেমন যেন চোখের সামনে থেকে সব হারিয়ে ফেলছে, তবুও কিচ্ছুটি করবার তার নেই। এই সময় ওই যে শক্তপোক্ত ব্যক্তিটির একটু আশ্রয়ের প্রয়োজন ছিল। সে তো কথা দিয়েছিল যে কোনো ঝড় আসলে তার বক্ষ মাঝে আগলে নেবে। তবে কিভাবে এত বড় ঝড়ের মাঝে তাকে একলা ফেলে রাখলো? সে কি জানে না তার সিয়া কতটা অসহায় তাকে ছাড়া? সিয়া নির্ভরশীল হতেই ভালোবাসে ওই মানুষটার উপর, কিন্তু মানুষটি যে তার প্রতি একরাশ অবহেলা, তাই আজ পরিস্থিতি ও তার প্রতি নির্দয়। আর সে নিরুপায় এই পরিস্থিতি মেনে নিচ্ছে, কেননা পরিস্থিতি যে বড্ড শক্তিশালী। মুহূর্তেই মানুষের মধ্যকার সম্পর্ক গোটা জীবনই বদলে দেয়। তপ্তশ্বাস ঠিকরে বের হয়ে এলো ভেতর থেকে। চিরচেনা সেই সেনানিবাসে বাচ্চাদের সাথে আর কখনো ভোর দেখা হবে না। বসন্ত শেষে সেই উঁচু টিলার শত শত ডেইজির মাঝে কি আর শুয়ে থাকা হবে, নাকি জীবনের স্রোতটাকে ভাসিয়ে নিয়ে যাবে বহু দূরে, যেখানে চঞ্চল প্রাণবন্ত প্রকৃতি প্রেমী মেয়েটিও ও কাঠখোট্টা এক মেজরে প্রেমসন্ধি ক্রমশই অপমীরীয় মান। সিয়া, সিয়াসা সচকিত কণ্ঠে শুধায়। আইদিন অলস ভঙ্গিতে মাথা এলিয়ে দেয় সিয়ার কোলে, মলিন মুখে বলে, চলে যেও না। সিয়াসার মৃদু হাসে ভাঙ্গা কণ্ঠে। সেই ছোট্ট 1.5 বছর বয়স থেকে তার চোখের সামনে বড় হয়েছে দুজন। বারান্ত সব আচরণের সাক্ষী। দেখতে দেখতে পুরুষালী বৈশিষ্ট্য ও এখন প্রকাশ পাচ্ছে। আলগোছে মাথায় হাত বুলিয়ে মিহির স্বরে বলে, কত বড় হয়ে গিয়েছো। কথা ঘুমাচ্ছ কেন? সিয়াদ ও তার কোলে মাথা এলিয়ে দিতে দিতে এই কথা শুধায়। সিয়াসা প্লেট থেকে 2টো চিকেন বান তাদের হাতে তুলে দেয়, নিজেও একটা নেয়। দুজনকে মেকি বুঝ দিতে বলল, বেশি দূর না, তোমরা ডাকলেই আমি চলে আসবো, কিংবা তোমরাও যেতে পারবে। ড্রাইভার আঙ্কেলকে বলবে, সে তোমাদের যখন তখন নিয়ে যাবে। বিয়ে না করলে হয় না? পরে একদিন তোমরাই বলবে, আমরা তোমাকে আর আমাদের বাড়ি রাখতে পারবো না। মেয়েরা ভাইদের বোঝা হয় যে, তাই আগে আগেই আমি চলে যাচ্ছি। সরব উঠে বসে সিহাত আইদিন কপট রাগ দেখিয়ে বলে, তুমি এটা বলতে পারলে? কেন পারবো না? যেটা সত্যি সেটাই বলেছি। এমনই হয়ে আসছে সভ্যতার শুরু থেকে। বোনদের কোনো ভাই ঘরে বসিয়ে খুঁটি বানিয়ে সারা জীবন বয়ে চলতে চায় না, তাদের কাছে বোঝা হয়ে যায়। গড়ে 2-1 ভাই হয় যারা আজীবন বোনকে আগলে রাখে, কিন্তু সবাই নয়। তাহলে ওই 2 জনই আমরা তোমায় সারা জীবন আগলে রাখবো। তুমি বিয়ে করো না। হাজারো ক্লেশের মাঝে সিয়াসা প্রফুল্ল চিত্রে হেসে উঠল। আলগোছে হাত বাড়িয়ে দুজনকে জড়িয়ে ধরে। সকাল সকাল চৌধুরী নিবাস আড়ম্বরপূর্ণ হয়ে উঠেছে। মিনির গ্রামের বাড়ি থেকে তার বাবা মা ভাই বোন এসেছে। মিনময়ী বাসার সকলও এসেছে। বিয়েবাড়ির কাজের শেষ নেই, কাজ না থাকলেও কোত্থেকে যেন উদয় হবে। বাসার গেটের সামনে দাঁড়িয়ে আছে সাইব, কাঁধে মিনাল ঝিমিয়ে পড়ে আছে। সদ্য ঘুম থেকে উঠেছে। তন্মধ্যেই সাই সাই করে 2টো গাড়ি থামলো তার সামনে। সাইব ব্যস্ত পায়ে এগিয়ে গেল। দরজা খুলে দিতেই গম্ভীর মুখশ্রীর এক বয়স্ক লোক বের হয়ে আসলো। সাইব নরম কণ্ঠে বলল, আসসালামু আলাইকুম আব্বু। এতটুকুই প্রত্যুত্তর করে শাহেদ চৌধুরী কটকট করে সাইবকে পাশ কাটিয়ে ভেতরে চলে গেল। সাইব কপাল কুঁচকে মুখ বিকৃতি করে সেদিকে একবার তাকাই। এই বুড়োদের দাপট দেখলে তার গা জ্বলে যায়। ঘরে একজন রয়েছে, আর এই একজন তেসরা চোখে সেদিকে তাকিয়ে থাকলে কেউ কাজ চাপড়ে দেয়। সাদাব হাসি মুখে দাঁড়িয়ে আছে। সাহেব বিকৃত মুখে ভাইয়ের দিকে তাকায়, কপট অভিযোগ করে বলে, তুমি দেখলে কেমন করলো? একটু সালামের উত্তর দিলে কি তার অঙ্গ খসে পড়ে যেত?
ওসব মাথায় নিস না, বয়স হয়েছে, রাগ নাকের ডগায় থাকে। এই একই কথা সে আমাকে ক্যাডেট থাকাকালীন সময় থেকে বলে আসছে। তার বয়স কম ছিল কবে তাহলে? সাইফ ভোতা মুখে বলল। সাদাব উত্তর করে না। এ যে বড় ভাই সুলভ আচরণ, এর ব্যাখ্যা নেই। সে সাইফের থেকে মিনালকে নিয়ে নেয়। বাড়ির ভেতরে ঢুকতে ঢুকতে সাইফের উদ্দেশ্যে আদেশ ছুড়ে বলে, মালপত্র ঠিকভাবে ঢোকাবি, কোনো কিছু নষ্ট না হয় যেন। তোর ভাবি শিয়ার জন্য অনেক কিছু বানিয়ে এনেছে। হ্যাঁ হ্যাঁ, কামলা পেয়েছো তো আমায়। ঠিকভাবে কথা বলবে না, তাদের মালপত্র টানবো আমি। সব এখানে বসে বিলিয়ে দেব দরিদ্রের মাঝে। সবার আগে তোমার ওই বুড়োর বাপের গুলো দেব। সাইফ তীক্ষ্ণ মেজাজ দেখিয়ে বলল। সাদাবের স্ত্রী হেসে উঠল সাইফের কথায়। সাইফের বাবা কখনোই তার চাকরি পছন্দ ছিল না, কিন্তু যখন আশাকে বিয়ে করে আনলো, একটা সংসার হলো, দায়িত্ববান হলো, ঘরমুখো হলো, তখন সে খুব বেশি খুশি ছিল। ছেলের প্রতি একটু নরম হয়েছিল আশার কারণে। আশা আদুরে আহ্লাদি ছিল, ছোট্ট একটা মেয়ের মতো শ্বশুরের কাছে আবদার করতো এটা সেটা। এ নিয়ে শাহিদ চৌধুরীর উল্লাসের শেষ ছিল না। তার মেয়ের শখ পূরণ করে আশা। তার আর কোনো আফসোস নেই একটা মেয়ে না থাকায়। তবে সেই সুখ টিকলো না বেশি দিন। যখন জানলো নিজের স্ত্রী নিজের মেয়ের মৃত্যুর কারণ ছেলের ওই অভিশপ্ত চাকরি, সেদিনের পর থেকে ছেলেকে সে ভুলতে শুরু করেছে। এক প্রকার শাস্তি দিয়ে চলেছে বছরের পর বছর ধরে। শাহিদ চৌধুরী ঘরে ঢুকে হাঁক ছেড়ে সিয়াশাকে ডাকে। দাদু পায়ে ডাকে সিয়াশা তরস্তর পায়ে এগিয়ে আসে। কাল বিলম্বহীন আশ্রে পড়ল দাদু ভাইয়ের বুকে। আদুরে গলায় বলল, দাদু ভাই, আই মিস ইউ সো মাচ। শাহিদ চৌধুরী মিলান হেসে নাতনির মাথায় হাত বুলিয়ে দেয়। নাতনির উপর তার ভীষণ মায়া। মেডিকেলে পড়াকালীন যে বছর কটা তার কাছে থেকেছে, নাতনির এক একটা কাজ নিজ হাতে করেছে, তাই মায়াটা তুলনামূলক একটু বেশি। মেডিকেলে দিয়ে আসা নিয়ে আসা, লেট নাইট পর্যন্ত ক্লাসে থাকলে কলেজের বাইরে বসে থাকা, এগুলো ছিল নিত্যদিনকার রুটিন। নাতনির ক্ষেত্রে কোনো আপোষ করতে রাজি ছিল না সে। মেয়েরা আদুরে অংশ হিসেবে বড় করেছে। স্নেহের কণ্ঠে বলে, আমার দাদু ভাই এত বড় হয়ে গেল কবে? এখন তাকে অন্যর বাড়িতে পাঠিয়ে দিতে হচ্ছে। তুমি তো বলো যাদের মা থাকে না তারা অনেক আগেই বড় হয়ে যায়। আমিও অনেক আগেই বড় হয়ে গিয়েছি। আশা মৃদু হেসে বলল। শাহিদ চৌধুরীর মনটা আবারও পিছিয়ে উঠল মেয়ের এবং নাতনির বিয়োগের স্মরণে। সাইফের উপর রাগও বাড়ল। সে জানে নাতনি অন্য কাউকে ভালোবাসে এবং এটাও জানে সেও একজন সেনা কর্মকর্তা। ঠিক এই জায়গায় এসে সে আটকে গিয়েছে, কেননা সাইফ যে নাতনিকে কিছুটা জোর করে অন্য জায়গায় বিয়ে দিচ্ছে। জীবনের অমন বিভৎস অভিজ্ঞতার পর আর তাদের মাঝে শক্তি সাহস নেই একজন সেনা কর্মকর্তার হাতে সিয়াশাকে তুলে দেওয়া। তাই সে চুপ করে গিয়েছে, নয়তো সাইফের বিরুদ্ধে গিয়ে সে নাতনিকে তার পছন্দ অনুযায়ী বিয়ে দিত। সেই চাপা রাগ থেকেই বলল, সাইফকে তোমার সাথে রোড বিহেভ করছে দাদু ভাই, গায়ে হাত তুলেছে। এসব কথা রাখো দাদু ভাই, জার্নি করে এসেছো। আমি তোমার পছন্দের চিয়া সিড আর মিক্সড ফ্রুটসের ব্রেকফাস্ট বানিয়েছি, খাওয়াবে চলো। শাহিদ চৌধুরী মিলান হেসে মাথা নেড়ে সায় জানায়। মিনময়ী সহ সিয়াশা সকলে ব্যস্ত হয়ে পড়ল অতিথি আপ্যায়নে। শাহিদ চৌধুরী মিনময়ীকে মন ভরে দোয়া করে দিল। কিছু কাজ গুছিয়ে 10টা বাজতেই সিয়াশা হাসপাতালের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল সাইফের সাথে। তার একটা দিন আছে সাইফের কাছে সিয়াশা। মেয়েকে একটা মুহূর্তের জন্য হাতছাড়া করে না, বারবার শুধু তাকিয়ে দেখে মেয়ের মলিন মুখটি, আর ততবারই অপরাধ বোধে দগ্ধ হয় অন্তঃস্থল। তবুও সে নিরুপায়। দুপুর 12:30, লিফট 8 তলা থেকে 2য় ফ্লোরে নামতেই সিয়াশা ব্যস্ত পায়ে বেরিয়ে আসে। পাশেই নূপুর হিমশিম খেয়ে যাচ্ছে ম্যাডামের পায়ের সাথে পা মেলাতে। দুজনে শাড়ি পরা, অথচ ম্যাডাম কত জোরে অভ্যস্ত পায়ে হাঁটছে। তার পরনে হসপিটালের শাড়ি। হসপিটালে কর্মরত প্রত্যেক ওয়ার্ড বয় সহ সকলের ড্রেস কোড রয়েছে। বিয়ের কেন্দ্র করে সাইফ মেয়েকে এই 2 দিন শাড়ি পরতে বলে, নয়তো বউ লাগবে নাকি। সিয়াশা না করেনি, সানন্দে মেনে নিয়েছে। তাকে প্রমাণ করতে হবে তার বিয়ে হচ্ছে কারোর হবু বউ। করিডোর অতিক্রম করতে গেলে চোখ যায় রিসেপশনে বিশাল পরিধির জায়গাটায়। স্টিলের চেয়ারে শ্রেণীবদ্ধভাবে সাজিয়ে রাখা রোগী এবং রোগীদের সঙ্গে আসা সকলের জন্য। সেখানে একটা জায়গায় লোক জড়ো হয়ে আছে, উচ্চস্বরে চেঁচামেচি করছে কেউ। চেঁচা কপাল কুচিয়ে একজন ওয়ার্ড বয়কে ডাক দিয়ে বলল, হাসপাতালে এসে এমন চিৎকার চেঁচামেচি কেন করছে? তাকে ডিসিপ্লিন অ্যান্ড সাইলেন্স মেনটেন করে বসার জন্য বলতে বলল।
অটবয়ে কাচমচু করে বলল তিনি মন্ত্রীর ছেলে। সিয়াসার কপাল আড়াআড়ি ভাঁজ হয় দৃঢ় প্রশ্নমূলক কথায়। বলে, আমি কি ওনার পরিচয় জানতে চেয়েছি আপনার কাছে? আপনাকে যেটা বলেছে আপনি সেটা করুন। বলে সিয়াসা পুনরায় পা চালায়। এখন আলট্রাসোনোগ্রাফি রুমে যাচ্ছে, অনেকগুলো আলট্রাসোনোগ্রাফি করতে হবে। হাঁটতে হাঁটতেই নূপুরের উদ্দেশ্যে শুধায়, কতজনের সিরিয়াল রয়েছে আলট্রাসোনোগ্রাফির জন্য নূপুর? 14 জন ম্যাম। এর মধ্যে গর্ভবতী কজন? ম্যাম 6 জন। তাদের সিরিয়ালে আগে রাখো। সিয়াসা বলল। নূপুর মাথা নাড়ে। এতক্ষণ ইউরিনে বেগ চেপে বসা একজন গর্ভবতী মহিলার জন্য বেশ কষ্টসাধ্য। আলট্রাসোনোগ্রাফি রুমের ঠিক 2 রুমের আগে লোকজন চিৎকার চেঁচামেচি করছিল। কক্ষে যাওয়ার জন্য তাদের পাশ কাটিয়ে এগিয়ে যেতে যেতে সিয়াসা বিরক্তি দৃষ্টিতে তাকায় মধ্যমণি এবং অত্যাধিক পরিমাণে উগ্র ব্যবহার করা ব্যক্তিটির দিকে। একটা ওয়ার্ড বয়ের কলার ধরে চেঁচিয়ে যাচ্ছে। হাতের কুনি সহ জায়গায় জায়গায় কাটা ছিঁড়ে রক্ত পড়ছে। সাথে সাথে আঘাত লাগা পাশে একটা ভাঙা হেলমেট দেখে বুঝতে বাকি রইল না বাইক অ্যাক্সিডেন্ট করেছে। তার রাগ উঠে গেল। রিকেয়ার্সলি গাড়ি চালিয়ে অ্যাক্সিডেন্ট করবে, আবার হাসপাতালে এসে গুন্ডামি করছে। মন্ত্রীর ছেলে হয়েছে দেখে কি যা তা তাই করবে? রাগ হলেও কিছু বলো না। সে হাতে সময় নেই। এত মানুষ ইউরিন চেপে কতক্ষণ বসে থাকবে? তার অগ্রাহ্য করে পাশ কাটিয়ে যায়। তখনই কেউ তাকে পিছু ডেকে উঠল। এই নারায়ণ। সিয়াসা ফিরে তাকে। সেই ছেলেটা তাকিয়ে আছে তার দিকে। সে কৌতূহলী গলায় জিজ্ঞাসা করলো, আমাকে ডাকছেন? নয়তো কাকে? ডাক্তারি পোশাক পরে স্টাইল মেরে ঘুরে বেড়াচ্ছেন, রোগী দেখেও আগ্রহ করে হেঁটে যাচ্ছেন। আদৌ ডাক্তারি শিখেছেন নাকি শুধু সার্টিফিকেট গলায় ঝুলিয়ে হাঁটছেন? সিয়াসার চল শক্ত হয়ে গেল। তীক্ষ্ণ দৃষ্টি সামনে ছেলেটির দিকে তাক করে তেরা কণ্ঠে বলল, আপনাকে জবাব দিতে বাধ্য নই। ছেলেটির চোখ থপ করে জ্বলে উঠল। সিয়াসা আত্মপ্রান্ত পর্যবেক্ষণ করে। চোখ মুখ দেখলে বোঝা যায় নেশা করা। ছেলেটি কয়েকবার এগিয়ে আসে, ঠিক সিয়াসার সামনে এসে দাঁড়ায়। হাত দেখিয়ে বলে, এটা তাড়াতাড়ি চিকিৎসা করা। 15 মিনিট যাবৎ বসে আছি, এখন পর্যন্ত ডাক্তার বের হয়নি। তোদের হাসপাতালে এখনো সচল আছে, তাই তোদের ভাগ্য ভালো। আর একটু বসিয়ে রাখলে হাসপাতাল ভাঙচুর করে যেত। সিয়াসা ক্রুদ্ধ দৃষ্টিতে তাকায়। একবার এগিয়ে দেওয়া হাতটির দিকে। বেশি জখম নাই, শুধু চামড়ার উপরিস্তর ছিলে গিয়েছে। কানে বাড়ি খাচ্ছে তুই তোকারির সমর্থন। নেশাগ্রস্ত লোককে ম্যানালিস সেখানের মতো বোকামি করলো না, তবে চিকিৎসা সেবা দেওয়ার ইচ্ছেও পোষণ করলো না। থমথমি মুখে বলল, এটা আমার কাজ নয়। বাহ্যিক ইনজুরি বিশেষজ্ঞ ডাক্তার বিশ্বজিৎ, ভেতরে পেশেন্ট আছে। ঝামেলা না করে আপনি একটু অপেক্ষা করুন। আমি আপাতত নার্সকে বলে দিচ্ছি ব্যথা কমানোর জন্য প্রাথমিক কিছু দিতে। সে বাহিক ইনজুরির চিকিৎসা সেবা দেয় যখন খুব বেশি ইমার্জেন্সি থাকে। ইন্টার্ন করাকালীন সময়ে একদিন ঝড়ের রাতে ডাক্তার না থাকায় এক গুলিবদ্ধ পেশেন্টের সার্জারি করেছিল। সে হোপফুলি সাকসেস হয়, কিন্তু সবসময় এমনটা করে না। নিজের পরিব্যাপ্তির মধ্যেই সে সীমাবদ্ধ থাকে। আসছে বলে সে পুনরায় হাঁটা ধরলো। তার পা থমকে যায়। অক্ষি কোটর থেকে জ্বলন্ত স্ফুলিঙ্গ ঠিকরে বের হলো। শাড়ির উপর উদরে কারোর দাবনীয় থাবায় সে ঘাড় ঘুরিয়ে তাকায়। দৃষ্টিতে দৃষ্টি তাক করে ভেসে আসে জন কণ্ঠস্বর, আমি তোর থেকে চিকিৎসা নেব, তুই চিকিৎসা দিবি, তারপর এখান থেকে নড়বি, নয়তো এক পাও নড়তে পারবি না। পেশাগত কার্টেসি মেনটেন করতেই সিয়াসা এতক্ষণ চুপ ছিল, তবে এবার যেন ক্রোধ বাদ ভাঙা। সবাইকে থাপ্পড় বসিয়ে দিল ছেলেটির গালে। অমনি ছেলেটির সাঙ্গপাঙ্গরা হৈ হৈ করে তেড়ে আসে। সিয়াসা সেদিকে ভ্রুক্ষেপ নেই। সে ছেলেটির কলা চেপে হিসিয়ে বলে, গায়ে হাত দিয়ে কথা বলার সাহস কি করে হয়? হ্যাঁ, ভদ্রতা বজায় রেখে কথা বলছিলাম, সহ্য হয়নি? রাস্তাঘাটে নেশা করে বাইক চালিয়ে আহত হয়ে হসপিটালে এসে ডক্টরদের সাথে বাজে ব্যবহার করবি, আর তারা হাতের অসুস্থ রোগী রেখে তোদের টাইমলি চিকিৎসা দেবে? সামান্য পারিশ্রমিকের বিনিময়ে ডাক্তার কিনে নিয়েছিস নাকি তোদের চাকর ডাক্তাররা? ছেলেটি তখনও গালে হাত রেখে জ্বলন্ত চোখে তাকিয়ে আছে সামনের দিকে। আশেপাশের সকলেই অবাক পানে তাকিয়ে আছে তাদের দিকে। ইতিমধ্যে সকল ডাক্তার সহ রোগীরা সেখানে ভিড় জমিয়েছে। এতে যেন ছেলেটির রাগ তত্ত্ব করে বেড়ে গেল।
একজন মন্ত্রীর ছেলেকে সবার সামনে থাপ্পড় মারার সাহস কি করে হয় 2 টাকার এই ডাক্তারের? নেশাগ্রস্ত উগ্র বদনে তীব্র রোশানলে বা হাতে মেয়েটির কোমর খামচে ধরে উপস্থিত সকলে চমকে উঠল। নূপুর ম্যাডাম বলে মৃদু চিৎকার করে উঠল। ছেলেটির ডান হাতের অবস্থান দেখে সিয়াসাও স্তম্ভিত হয়ে যায়। ডান কাঁধের ঠিক 3 ইঞ্চি নিচে দেহের সংবেদনশীল নমনীয় অংশের ঠিক উপরে পাশবিক থাবায় ছেলেটি চিবিয়ে চিবিয়ে বলল, মেয়েদের এত তেজ দেখাতে নেই, তারা দুর্বল। তারা ঠিক এভাবেই এক থাবায় দুমড়ে মুচড়ে গড়িয়ে যায়। তাদের ভেবেচিন্তে সিদ্ধান্ত নিতে হয়, নয়তো এভাবেই নিজের সম্মান হারিয়ে অশ্রু বিসর্জন দিতে হবে, যেমনটা তুই দিচ্ছিস। সত্যি মেয়েটির চোখ থেকে দুফোঁটা পানি গড়িয়ে পড়ে, লজ্জায় নয় রাগে। ছেলেটি হয়তো ভুলে বসেছে, যুগ বদলেছে, মানুষ বদলেছে, মেয়েরা বদলেছে তাদের গতরের লাজুকতা। নিজের শখের পুরুষ ছুঁয়ে দিলে ভর করে লাজ, আর নরপশু ছুঁয়ে দিলে ভর করে অসুর। নারীদের সম্ভ্রম তাদের দুর্বল করে না, বরং বিধ্বংসী করে তোলে। এক মুহূর্তের জন্য সিয়াসাও হুঁশজ্ঞান হারায়। পাশের দেওয়ালে ঘেঁষে স্তম্ভিত টেবিলটির উপরে থাকা স্টিলের থালার মধ্যে থাকা সুচালো সার্জিক্যাল নাইফটা তুলে দগ্ধ হাতে চালিয়ে দেয় অভিশপ্ত ওই হাতটিতে। পরপরই আরেক হাতেও চালিয়ে দেয়। ছেলেটি বড় বড় চোখ করে 2 হাতের রক কেটে ফিনকি থেকে ছিটকে পড়া রক্তের ফোয়ারার দিকে তাকিয়ে গগন বিদারী চিৎকার দিয়ে উঠল। হাত পা ছিটিয়াতে শুরু করলো। চেষা জল শক্ত করে সেদিক থেকে দৃষ্টি সরিয়ে আশপাশের উৎসুক জনতার ভিড়ে দাঁড়িয়ে থাকা পুরুষদের দিকে তাকায়। তেজি গলায় বলে, প্যান্ট শার্ট পরে কাপুরুষ হয়ে না ঘুরে শাড়ি চুড়ি পরে ঘরে বসে রান্না বান্না করুন, মানাবে আপনাদের। তবুও পুরুষ বেশে কাপুরুষ হয়ে ঘুরবেন না। বলে সে গটগট করে নিজের কেবিনে ঢুকে গেল। টেবিলের এক সাইড ছোটখাটো টিলায় পরিণত হয়েছে। সুচালো দৃষ্টি নথিপত্রে তাক করে একের পর এক সাইন করে যাচ্ছে নিরলস চিত্রে। 8টা সেনানিবাসের আয়ত্তে যত ক্রিমিনাল, স্যাসরা ক্রিমিনাল, ধর্ষণ মামলায় অভিযুক্ত, চোর, খরিদ্দার, মাদক ব্যবসায়ী, ড্রাগস আমদানি রপ্তানিকারী সকলেই মুক্তি পাচ্ছে। ট্রাই7 বন্ধ ঘোষণা হওয়ার পর থেকে দর্পণের তত্ত্বাবধানে আটক করা সকল অপরাধী এক একে সসম্মানে ছাড়া পেয়ে যাচ্ছে জেনারেল এনামের আদেশে। জেনারেল এনাম বাধ্য হয়েছেন ছাড়তে। এর জন্য জেনারেল এনাম দর্পণকে অনেক সমবেদনা জানিয়েছে। প্রত্যেকের মুক্তির জন্য তার সাইনের প্রয়োজন, যেহেতু তার আদেশেই সকলে আটক। সেগুলো করছে এখন। কামরায় কারো নক করার দর্পণ তাকে ভেতরে আসার অনুমতি দেয়। দিলজার সেলুটে বিনীত ভঙ্গিতে দাঁড়িয়ে বলল, স্যার, হেডকোয়ার্টার থেকে ফোন এসেছি। তথ্যমন্ত্রী ছিল বর্তমানে বান্দরবানে রয়েছে আঘাতপ্রাপ্ত অবস্থায়। জুড়োকে দ্রুত নিরাপত্তা প্রদানের জন্য বলা হয়েছে সেনাবাহিনীদের। বিশেষ উল্লেখ করে আপনার নাম নির্দেশ করা হয়েছে। সেনাপ্রধান স্যার আপনাকে ব্যক্তিগতভাবে সমস্যার সমাধান করতে বলেছে। কি হয়েছে তথ্যমন্ত্রীর ছেলের? দিলজার আশঙ্কিক ঘটনা বলে দর্পণকে এক ফিমেল ডাক্তারের সাথে রীতিমতো রক্তারক্তি কাণ্ড ঘটেছে। তাকে দ্রুত নিরাপত্তা প্রদান করতে হবে। দর্পণ হতাশার নিঃশ্বাস ত্যাগ করে চেয়ার ছাড়ে, বিদ্রুপ করে বলে, শেষ পর্যন্ত কিনা এক ফিমেল ডাক্তারের দ্বারা এক তথ্যমন্ত্রীর ছেলে রক্তাক্ত হয়েছে, আবার তাকে নিরাপত্তা দেওয়ার জন্য স্বয়ং আবার সেখানে উপস্থিত হতে হবে, সেই ছেলের সাথে সাথে আমার সম্মানটুকুও বিসর্জন দেওয়ার জন্য। বাহ, একটা মেয়ের সাথে লড়ার জন্য গোটা সেনা ফোর্স লাগিয়ে দিচ্ছে। আমার তো সন্দেহ হচ্ছে আমরা দেশ সেবক নাকি সরকারের কর্মচারীদের সেবক। দেখুন মিস্টার সাইদ, আপনি একজন আইনের লোক ছিলেন। কোনটা ভুল কোনটা সঠিক সেটা আপনার থেকে ভালো কেউ জানে না। ডক্টর সিয়াসা যেটা করেছে সেটা অপরাধ। তার সাথে অন্যায় হয়েছে যে কর্তৃপক্ষের নিকট জানতে পারত, কিন্তু সে কারোর উপরে প্রাণঘাতে আঘাত হানতে পারে না। এটা তার কেরিয়ার এবং স্বাভাবিকের লাইফের উপর কতটা বিরূপ প্রভাব ফেলতে পারে তা আপনি আন্দাজা করতেই পারছেন নিশ্চয়ই। রবিন রিক কোনো সাধারণ ছেলে নয়। আপনি কি মনে করেন একজন মন্ত্রীর ছেলে 2টো হাতের শির কেটে ফেলবে আর তাকে অক্ষত অবস্থায় রাখবে? এই নিয়ে আপনার কতদূর ব্যাহত হবে সেটা আপনি ভালো করে জানেন। তাই আমি আপনাকে প্রিফার করব পিয়াসা যদি রবিন এবং তার বাবার কাছে হাত জোর করে ক্ষমা চেয়ে নেন, তবে বিষয়টা কোনো প্রকার ঝামেলা ছাড়া মিটে যাবে। মেয়রের কথা শেষ হতে না হতেই সাইফ অত্যন্ত ঠান্ডা জলদ গম্ভীর দৃঢ় কণ্ঠে বলে উঠল, চাইবে না সিয়াসা, কারোর কাছে হাত জোর করে ক্ষমা চাইবে না। সে যেটা করেছে একদম ঠিক করেছে। এমনকি দ্বিতীয়বার তার সাথে আবার এমনটা ঘটলে সে আবার ওই একই কাজ করবে। আর রইল তার নিরাপত্তার কথা, সেটা আমাদের ভাবনার বিষয় মেয়র সাহেব। তার ক্যারিয়ার লাইফে কে কি বিরূপ প্রভাব ফেলতে পারে সেটা আমরা দেখে নেব। আইন আমাকে শেখাতে আসবেন না মেয়র সাহেব।
নারীদের সম্মানে হাত দেওয়া ব্যক্তিকে আইনের ঠিক কোন দোরগোড়ায় আনতে হয় সেটা আমার থেকে ভালো কেউ জানে না, আর আমি সেই পর্যন্ত গিয়েই থামব। কর্তৃপক্ষ সহ উপস্থিত সকল রাজনীতিবিদদের দৃষ্টি শানিত হয়ে উঠল। মেয়র চুপসে গেল। সাবেক এই সেনা প্রধানের ক্ষমতা এখনও সকলকে শঙ্কিত করে তুলতে বাধ্য, তাই বেশি গলা উঁচু করল না। হাসপাতালের মিটিং রুমে রয়েছে তারা সকলে। বিশাল কনফারেন্স টেবিলের একপাশে সাইফ, আশফাক আহমেদ, আশরাফ, বিজিবির প্রধান কর্মকর্তা ও সিয়াসা বসে আছে এবং তার অপর পাশে হাসপাতালের কর্তৃপক্ষ সহ কিছু ক্ষমতাধর রাজনীতিবিদদের। সাইফ, আশফাক আহমেদের মুখ জুড়ে গাম্ভীর্যতা, ক্রোধের ছড়াছড়ি। হাসপাতালের কর্তৃপক্ষ পুনরায় সতর্কবাণী দিয়ে ঠান্ডা গলেই বলল, শুনেছি আপনার মেয়ের বিয়ে ঠিক হয়েছে মিস্টার সাইফ। অযথা ঝামেলা জড়িয়ে মেয়ের জীবনটা নষ্ট করবেন না। আইনের সাথে জড়িয়ে গেলে মেয়ের বিবাহিত জীবন সহ ক্যারিয়ার মোটেও শিথিল থাকবে না। বুদ্ধিমত্তার সাথে স্থূলতি বিষয়টাকে হ্যান্ডেল করুন। আমরা তার ভালো চাই। হাসপাতালের এত ক্ষতি হওয়ার পরেও আমরা তার পক্ষে কথা বলছি। মন্ত্রী আপনাদের ছেড়ে কথা বলবে না। মেয়ের জীবনের স্বর্ণালী সময়টাকে আপনি অন্ধকারে ঠেলে দিচ্ছেন। সেটা আপনার ভাবার বিষয় নয় চেয়ারম্যান সাহেব। চিরচেনা কণ্ঠস্বরে ঝিমিয়ে পড়া বদনটি নড়ে চড়ে উঠল, তবুও দৃষ্টি তোলার প্রয়োজন বোধ করল না। লোকটি ডিউটি পালন করতে এসেছে একটা স্কাউন্ডেলের হয়ে। নির্বিকার চিত্তে সেভাবেই টেবিলের উপর দৃষ্টি স্থির রেখে বসে রইল। দুটো হাত তখনও বাবার দুই হাতের মুঠোয়। নরম হাত দুটোতে অনবরত আলতো চাপ দিতে দিতে বোঝাচ্ছে পাপা আছে, কেউ একটা আঁচড়ও দিতে পারবে না। ওই ঘটনার পরেই হাসপাতালের পরিবেশ ক্ষিপ্ত হয়ে ওঠে। দ্বিতীয় তলা ভাঙচুর করে ধ্বংস স্তূপে পরিণত করে মন্ত্রীর ছেলেপেলেরা। হসপিটাল কর্তৃপক্ষের করা আদেশে তৎক্ষণাৎ হাসপাতালের সবচেয়ে বেস্ট চিকিৎসা দেওয়া হয় রবিনকে। হাতে শিরা কাটলে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে প্রাণের ঝুঁকি থাকে, কিন্তু রবিনকে রক্তক্ষরণের কোনো সুযোগই দেওয়া হয়নি, যার ফলে তার প্রাণে ঝুঁকি ছিল না। দর্পণ এগিয়ে আসে টেবিলের কাছাকাছি। হাসপাতাল কর্তৃপক্ষ সকলকে ব্যস্ত হয়ে চেয়ার এগিয়ে দেয় বসার জন্য। দর্পণ হাত তুলে থামিয়ে দেয়। সে তো বসার জন্য এখানে আসেনি, এসেছে ডিউটি পালন করতে। তবে এই ডিউটি কি অফিসিয়ালভাবে পালন করবে নাকি ব্যক্তিগতভাবে এখনও ভেবে পাচ্ছে না। জলদয় আটসাট হয়ে আছে। কিছু বলতে গিয়েও কোনো শব্দ নিঃসৃত হলো না কণ্ঠস্বর থেকে। চোখ দুটো আপনা আপনি গিয়ে স্থির হয় বাবার পাশে নত মস্তকে চুপ করে বসে থাকা নারীটির দিকে। কর্ণকুহুরে দাপিয়ে বেড়াচ্ছে কিছু রক্ত টকবকিয়ে ওঠা শব্দ। ডান কাঁধের ঠিক 3 ইঞ্চি নিচে তরবারির ন্যায় ধারালো মস্তিষ্ক পরিমাপ করে নেয় হাতের অবস্থান। মস্তিষ্কের এক একটা শান্ত নিরণ তখন ক্রোধের অনলে দগ্ধ, অশান্ত, উন্মাদ, ঠিক এক পাগলা ঘোড়া নেয়। তবু কি অদ্ভুত ক্ষমতাধর ব্যক্তিত্বের অধিকারী। ক্রোধ, হিংস্রতা, অবলীলায় ঢাকা পড়ে আছে শীতল মুখশ্রীর আড়ালে। শীতল দৃষ্টি সরিয়ে নেয় নারী অবয় থেকে। গনগনে আওয়াজে হাসপাতাল কর্তৃপক্ষের উদ্দেশ্যে বলল, হাসপাতালে আর কোনো ভাঙচুর হবে না। হাসপাতালের সম্পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব সেনাবাহিনীর। আর রইল জীবন অন্ধকার হয়ে যাওয়ার কথা, সেটার চিন্তা করার জন্য আমরা রয়েছি চেয়ারম্যান সাহেব। আপনি আপনার হাসপাতালের কথা চিন্তা করুন। অন্যের চিন্তা করতে করতে আবার আপনার হাসপাতালটাই না অন্ধকারের দিকে চলে যায়। ভিকটিমের জ্ঞান ফিরেছে, তবে শারীরিক অবস্থা এখনও শোচনীয়। রাতের মধ্যে তাকে অ্যাপোলোতে ট্রান্সফার করতে হবে। আপনারা তাড়াতাড়ি কাগজপত্র রেডি করুন, আমার হাতে সময় কম। রাত 8টা বেজে গিয়েছে প্রায়। তাকে তাড়াতাড়ি রবিনকে তার আসল ঠিকানায় পৌঁছে দিতে হবে। কিন্তু মন্ত্রী সাহেব তো বলেছে ডক্টর সিয়াসা তার ছেলে এবং তার কাছে ক্ষমা চাওয়া। হাসপাতালের চেয়ারম্যানের কথা শেষ করতে দেয় না দর্পণ। ব্যগ্র শীতল কণ্ঠে বলে, কেউ কারো কাছে ক্ষমা চাইবে না চেয়ারম্যান সাহেব। আপনাকে যেটা বলেছি আপনি সেটা করুন, বাকিটা আমি দেখে নেব। সাইফ ক্রুদ্ধ দৃষ্টি নিক্ষেপ করে দর্পণের দিকে। এতক্ষণ শান্ত হয়ে বসে থাকলেও এখন পারল না। সে প্রাণপণে চেষ্টা করছে রবিনকে বিজিবির আন্ডারে নিতে। একজন মন্ত্রীর ছেলের উপর কেস ফাইল করতে কেউ রাজি হতে চায়নি। বিষয়টা কষ্টসাধ্য হলেও তারা পেরেছে আশফাক আহমেদের কারণে এবং বিজিবির প্রধান কর্মকর্তা তার বন্ধু বলে। রবিনকে হাতে পাওয়ার এই একটা মাত্রই উপায় আছে তার কাছে। এটাকে হাতছাড়া করলে তার শান্তির ঘুম হারাম হয়ে যাবে।
যে কেউ এসে মেয়ের সম্মানে হাত বসিয়ে যাবে আর সে চুপ করে বসে থাকবে? হিসিয়ে বলল, আপনি ওটাকে এভাবে বাঁচিয়ে নিয়ে যেতে পারবেন না মেজর। তার উপর কেস ফাইল হয়েছে মেজর। দর্পণ, সবার ক্ষেত্রে আইন সমান। দর্পণ একইভাবে শান্ত দৃষ্টিতে তাকিয়ে একটা কাগজ এগিয়ে দেয় সাইফের কাছে। সাইফের মস্তিষ্ক ধপ করে জ্বলে উঠল এনামের নাম দেখে। সেনা প্রধানের আদেশের উপর সব কিছু ফিকে পড়ে। বিজেপির প্রধান কর্মকর্তা অসহায় দৃষ্টিতে তাকায় সাইফের দিকে। সে তার চাকরি খুইয়ে তো তার সাহায্য করতে পারবে না। সাইফ নিজেও কাউকে সমস্যায় ফেলতে চায় না। এনামকে তার থেকে ভালো কেউ বা চিনে। নিজ স্বার্থ হাসিলে সে নিজের মাংস খেতেও দ্বিধাবোধ করবে না। অস্থির যন্ত্রণা, রাগ ধরে রাখতে না পেরে সাইফ কটকট করে বেরিয়ে গেল রুম থেকে। মেয়ের চোখের দিকে তাকাবে কি করে? বাবা তার সম্মান রক্ষা করতে পারল না। একে একে সকলে বের হয়ে যায় রুম থেকে। চেয়ারম্যান বেরিয়ে যেতে যেতে অতি রঞ্জিত কণ্ঠে দর্পণের উদ্দেশ্যে বলে, স্যার, আপনি চাইলে আমি এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করতে পারি। তাহলে রবিন তাড়াতাড়ি ঢাকায় পৌঁছাতে পারবে। আপনি অনেক বেশি বোঝেন চেয়ারম্যান সাহেব। আপনাকে বলেছি আমি এয়ার অ্যাম্বুলেন্সের কথা। ধন্যবাদ স্যার, আপনি সময় মতো না আসলে আমার হাসপাতালটা আজকে থাকতো না। আজকের এই ঘটনাকে কেন্দ্র করে ডক্টর সিয়াসার ওপর কোনো রকম প্রভাব যেন না পড়ে। আগে যেমন সবকিছু চলছিল সেভাবেই যেন চলে চেয়ারম্যান সাহেব। না না স্যার, কোনো প্রভাব পড়বে না। আমি তার সুবিধার খেয়াল রাখবো। সবার শেষে সিয়াসা চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায়। কনফারেন্স রুমে তখন দর্পণ আর সে ব্যতীত আর কেউ নেই। এতক্ষণ দৃষ্টিতে দৃষ্টি না মিলালো, এবার সরাসরি দৃষ্টি তাক করে তীক্ষ্ণ সরু চোখ দুটাতে অলস পায়ে হেঁটে একদম দর্পণের সামনে এসে দাঁড়ায়। আগাগোড়া পর্যবেক্ষণ করে খাকি পোশাকে আবৃত একজন সুপুরুষ। আগে এই বেশভূষা দেখলে গর্বিত অনুভব হলো, আজ ধিক্কার জানাচ্ছি অন্তঃস্থল। তাচ্ছিল হেসে বলে, এটাই আপনার দেশ সেবা, তাই না? এই দেশ সেবার জন্যই আপনি এত এত ভাষণ শুনিয়েছিলেন আমায়। আমি আসলেই অভিভূত আপনার দেশ সেবা দেখে মেজর। আমিও তো বলি, মেজর দর্পণ এত অর্থ কিভাবে অর্জন করে? কিভাবে? এমন দু একটা স্কাউন্ড্রালের জীবন বাঁচালেই তো মন্ত্রী মিনিস্টার আপনার পকেট ভরে দেয়, তাই না? যেখানে মেজর দর্পণ মানেই জিহ্বা নীলজ্জের মতো তার রং বদলে সবসময় মিষ্টি সব সুন্দর শব্দ বনুনি মগ্ন হতো, সেখানে আজ জিহ্বা থেকে এত তিক্ত কথা মেয়েটি নিজেই মানতে পারল না। চোখ দুটো টলমল হয়ে উঠল, নাকের পাটা ফুলে অস্পষ্ট ফুপিয়ে উঠল। এই কান্না আজকে সারাদিনের রাগ লজ্জা তেজের প্রতিফলন হলো। মেয়েটির নির্দ্বিধায় এই কান্নার কারণ সামনে দণ্ডায়মান লোকটির করা ঘৃণিত এই কাজকে আখ্যায়িত করল। এই যে লোকটি দাঁড়িয়ে সামনে, তার থেকে সিয়াসার বহু চাও পাওয়া ছিল। তন্মধ্যেই একটা চাও হলো লোকটি কঠিন পরিস্থিতিতে তার সাথে থাকবে, তাকে সঙ্গ দিবে, সাহস দিবে, সকল কঠিন পরিস্থিতি থেকে তাকে রক্ষা করবে, তার সম্মান রক্ষা করবে। আজ যখন নিজের চাওয়া পাওয়াগুলো এভাবে ভেঙে যেতে দেখছে, সে সহ্য করতে পারছে না। এই মুহূর্তে লোকটিকে সরকারি এক দুষ্কৃতিকারীদের চামচা ছাড়া আর কিছুই মনে করতে পারল না, যে কিনা নিজের পরিবার কোনো একটা সামান্য নারীর সম্মান রক্ষার্থেও পাশে দাঁড়ায়নি। প্রতিটা মেয়েই চায় তাকে স্পর্শ করা ব্যক্তিটি তার নিজের মানুষ হবে, নিজের স্বামী হবে। তবে তার বেলায় কেন এত বিড়ম্বনা? এই একই প্রশ্ন সারাক্ষণ শুধু মাথায় ঘুরপাক খেতে থাকে। কেন তাকে অন্য কেউ ছুঁয়ে দিবে? বুকের ভেতর চলা বিচ্ছেদের অসহনীয় দন ঘটে যাওয়া ওই বিদঘুটে লাঞ্ছিত ঘটনা বিধ্বস্ত করে তুলল মেয়েটিকে। প্রচণ্ড রাগে শব্দ করে কেঁদে উঠল, ঘৃণিত কণ্ঠে ধিক্কার জানিয়ে বলল, আপনি কখনো পরিবারের যোগ্যই নন দর্পণ। পরিবার হলে সর্বাবস্থায় তাদের সম্মান রক্ষা করতে হয়, পাশে থাকতে হয়, কিন্তু এটা আপনার দ্বারা সম্ভব নয়। আপনি তো একজন দায়িত্ববান কর্মপরায়ণ সেনা কর্মকর্তা, যে কিনা এতটাই কর্মমুখর যে কাজের সামনে নিজের পরিবারের সম্মানও জড়িত থাকে। আপনি দায়িত্ববানের ন্যায় সেই সম্মান গুড়িয়ে দেবেন। এর জন্যই হয়তো আপনার পরিবার নেই। আজ বড্ড আফসোস হচ্ছে। কোনোদিন আপনি আমায় নিজের পরিবার বলেছিলেন, আর আমি সেই ভরসায় এতদূর ভেবে বসে আছি। দর্পণ স্থির দাঁড়িয়ে দেখে যায় কান্নারত মুখশ্রীটিকে। ওষ্ঠকোণে স্মিত হাসি ফুটে উঠল মেয়েটির তিক্ত কথায়। বুকে চুপল কি? হ্যাঁ, খুব। মেয়েটির শব্দের বুনন কতটা শক্তিশালী তার ভেতরটাকে চোরমার করে দিল
এক নিমিষেই। সে পরিবারের যোগ্য নয়। পকেটে গুজে রাখা হাত বের করে এক পা এগিয়ে আসে মেয়েটির দিকে। দূরত্ব নমে মাত্র স্মিত হেসে আলতো হাতে চোখের পানিগুলো মুছে দেয়। কপালে অগোছলো লেপ্টে থাকা চুলগুলো সযত্নে কানের পিঠে গুছিয়ে দিতে দিতে মিহির স্বরে বলে, এত কেতো না সিয়া, পরশু তোমার বিয়ে, প্রচুর হাসি খুশি থাকতে হবে তোমায়। তুমি যত হাসি খুশি থাকবে আমি ততটা ভেঙে গুড়িয়ে যাব। আমার সিয়া অন্য কারোর সাথে ঘর বাঁধবে হাসি মুখে, এটাই আমার জন্য সর্বোত্তম শাস্তি হবে সিয়া। তবুও পরিবার নিয়ে কথা বলো না, একটা পরিবার আমার খুব শখের। সিয়াসার অশ্রুগুলো থামে না, বরং আরও দ্রুত বেগে বাড়তে থাকে। কণ্ঠ নরম হয়, কণ্ঠ থেকে তিক্ততা সরে যায়। ভর করে আফসোসেরা আক্ষেপেরা মিলান কণ্ঠে শুধায়, আপনি কেন এত বদলে গেলেন দর্পণ? দর্পণ স্মিত হেসে হাতের উল্টো পিঠে আলতো করে ঘষে দেয় মেয়েটির ডান গাল। একই রকম মিহি কণ্ঠে বলে, না বদলালে কি আবার সিয়ার এত কঠোর রূপ দেখতে পারতাম? মাঝে মধ্যে পরিবর্তন আমাদের জন্য সুফল বয়ে আনে, তেমনি সাময়িক বিচ্ছেদ সম্পর্কের মিষ্টতা বাড়ায়। কিন্তু আমার ক্ষেত্রে দেখো সব উল্টো। আমার একটু পরিবর্তন আমার সিয়ার এমন কঠিন রূপ আমার সামনে আনলো যে আমি ভেঙে চুরে চুরমার হয়ে গেলাম। সিয়াসা অবুঝ পানে তাকিয়ে থাকে। দর্পণ মৃদু হেসে কিছুক্ষণ অবলোকন করে ফ্যাল করে তাকিয়ে থাকা মেয়েটির মুখচ্ছিরি। আলতো হাত তখনও ছুঁয়ে আছে মেয়েটির নরম গাল। ক্ষণকাল দৃষ্টি স্থির রেখেই প্রচণ্ড অধিকারপথ দ্বিধাহীনভাবে মোহিত চিত্রে পৌশালী ওষ্ঠদয় ছুঁয়ে দিল মেয়েটির ললাট। কেঁপে উঠল মেয়েটির বদন, সবেগে বন্ধ করে নেয় নেত্রপুলক, কাঠ হয়ে দাঁড়িয়ে যায়। তৎক্ষণাৎ কানে আসে সগৌরবময় এক কণ্ঠস্বর, আমার সাহসী সিয়া সবসময় এভাবেই নিজের জন্য লড়ে যাবে, কারোর উপর কোনো কিছুর জন্য নির্ভর করবে না, আমার উপরেও না। মনের মধ্যে আমার থেকে যত চাওয়া পাওয়া আছে সব মুছে ফেলো সিয়া। নিজেকে এমনভাবে গড়ে তোলো যেন কারো উপস্থিতি তোমায় কাঁদাতে না পারে। তোমার কঠোরতা আমি হাসি মুখে সহ্য করে নিলেও তোমার কান্না সহ্য করা আমার জন্য দুঃসহ। এতটুকু শুধুই শুনতে পেল, সাথে দীর্ঘ সময়ের ওই স্পর্শ। চোখ খুলতেই কিছু নেই, না সেই আওয়াজ, না সেই স্পর্শ, না সেই মানুষটা। সারাদিনের তিক্ততা ফিকে পড়ল বাসার জমজমাট আড়ম্বরপূর্ণ মহল দেখে। ঘরে ঢুকতে সকলে হাসি মুখে তাকায় মেয়েটির পানে। কাজিন সহ ছোট ছোট হাতগুলো ঘিরে ধরে মেহেদি দেওয়ার জন্য। আজ রাতেই মেহেন্দির অনুষ্ঠান রেখেছিল সাইফ। মেহেন্দির রং উঠতে দেরি হবে। মেহেন্দি আর্টিস্টরাও এসে বসে আছে। যতক্ষণ না চিয়াশার হাতে দেবে ততক্ষণে কেউ দিবে না। সকলের আনন্দমুখর হাসি মুখ দেখে মেয়েটি চাইল না তাদের আনন্দ বৃথা করতে। বাবা, নানু ভাই, মামুকে বারণ করলো কাউকে কিছু না বলতে। পোশাক পরিবর্তন করে মেহেন্দির জন্য বাবার কিনে রাখা শাড়িটা পরে বের হয়। সকলেই মেতে উঠল সিয়াশার আগমনে। তখনই দারোয়ান চাচা আসলো তাদের আসরের মাঝে। সিয়া চোখ তুলে তাকায়। দারোয়ান চাচাকে দেখে মৃদু হেসে বলল, চাচা বসে পড়ুন, মেহেন্দি দিয়ে দিচ্ছি। কি কও আম্মা, আমার এই রং সং দেওয়ার বয়স আছে নাকি? আমি তো তোমার জন্য আসা উপহার বক্সটা নিতে আসছি। নাও দেখো তোমার বিয়ের জন্য কে যেন উপহার পাঠাইছে। সিয়াশা ভুরু কুচকে র্যাপিং করা উপহারের বক্সটি হাতে নেয়। কৌতূহলী গলায় জিজ্ঞাসা করে, কে দিয়েছে এই উপহার? আমি তো জানি না আম্মা, ডেলিভারি ম্যান দিয়ে গেল। তুমি কার্ডে নাম লেখা দেখো, আছে নাকি কিছু লেখা? দারোয়ান চাচা বলল। সিয়াশা এদিক ওদিক ঘুরিয়ে দেখল কোথাও কোনো কিছু লেখা আছে নাকি। বক্সটির এক প্রান্তে ছোট্ট একটা কার্ডে শুভেচ্ছা জানিয়ে লেখা, উইশ ইউ আ হ্যাপি ম্যারিড লাইফ। এতটুকুই লেখা, কোনো নাম নেই। নিচে শুধু ছোট্ট একটা অক্ষর ডি লেখা। অক্ষরটি দেখে তার কৌতূহল বাড়তে লাগলো। মিনি মিনময়ী বাচ্চারা সহ উৎসুক তাকিয়ে আছে উপহার দেখবে বলে। সিয়াশা তাদের উৎসাহ দেখে মৃদু হেসে উঠল। উপহারের বক্সটি ধীরে ধীরে আনপ্যাক করতে লাগলো বেখালি মনে। বক্সটি খুলতে খুলতেই আচমকা সিয়াশা পাপা বলে চিৎকার করে ওঠে। হাতের বক্সটি ছিটকে ফেলে দিল। সিয়াশার চিৎকারে বাচ্চারা লাফিয়ে উঠল। সাইফ লিভিং রুমে ছিল। মেয়ের চিৎকারে সেই উদ্বিগ্ন হয়ে ছুটে যায়। মিনি কৌতূহলী হয়ে বক্সটি টেনে তার কাছে আনতেই রক্তাক্ত একটা
কাটা হাত বের হয়ে আসলো। মেয়েটি ঘর কাঁপিয়ে চিৎকার করে উঠল। ইতিমধ্যে ঘরের সকলে দেখল কোণেই পর্যন্ত কাটা একটা রক্তাক্ত হাত। সকলের এমন চিৎকারে সাইফ সহ ঘরের সকল পুরুষরা ছুটে আসলো। সাইফ ঘরে ঢুকেই উদ্বিগ্ন কণ্ঠে শুধায়, কি হয়েছে বাচ্চারা, এমন চিৎকার করছো কে? বলতে বলতে চোখ যায় কক্ষের মধ্যখানে দেহচ্ছেদ হওয়া একটা রক্তাক্ত হাত। হাতটি কবজিতে ব্যান্ডেজ করা। সিয়াসা সহ উপস্থিত সকলের ভয়ে দেওয়ালের সাথে সেটে আছে। সিয়াসা অশ্রুসিক্ত নয়নে তাকিয়ে আছে হাতটির দিকে। হাতটি চিনতে তার মোটো অসুবিধা হয়নি। সাইফ হতভম্ব হয়ে যায়। বাচ্চাদের অবস্থা খারাপ দেখে সাদাব তৎক্ষণাৎ একটা কাপড়ের সাহায্যে হাতটিকে ঢেকে বাহিরে নিয়ে যায়।